দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনছেন ওস্তাদ মনিরুজ্জামান মনির পরিচালিত যাত্রাপালা কলঙ্কিত বধূ। সুপ্রিয় দর্শক, আমাদের লাট্টা অনুষ্ঠানের আর কিছু অংশ বাকি রয়েছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী রজনীর এবং বিদায় রজনীর শুভ সংবাদ। সুপ্রিয় দর্শক, আগামী রজনী আমাদের এই আলোক উদ্ভাসিত রঙিন বিজলি চমকানো রঙ্গমঞ্চে সেই যাত্রাপালাকে উপহার দেওয়া হবে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এবার বাংলার শক্তিমান অভিনেতা ওস্তাদ মনিরুজ্জামান মনির পরিচালিত সম্পূর্ণ হিস্টোরিক্যাল কাহিনী অবলম্বনে সুপারস্টার সুপারহিট ডিজিটাল নায়ক এজে রানী মোহাম্মদ মকবুল হোসেন এবং করিম মেম্বার অভিনীত দেবী সুলতানা। হ্যালো, গত বছরে খোঁজ নিয়েছিলাম এলোর একটা কারখানায় নাকি গুলির কাজ করছে। পরে শুনলাম সেই কারখানা তারপরে এখনো খবর শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমতাবোধ। আমি আমার কর্তব্যকে অবহেলা করেছি দাদা। ছোটখাটো কথা, ছোটখাটো মা বাবার অন্তরে বিদ্যমান করে, অথচ সজ্জার কণ্ঠে চিৎকার করে তারা বলতে পারে না। শুধু অন্তরে তোষের আগুনের মতো জ্বলতেই থাকে। তুমিও তো সন্তানের বাপ হয়েছ, একদিন হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অবহেলা করেছি? আজ আপনাকে বলতে হবে আমি যথাসাধ্য ওদেরকে আমি সুখে রাখার চেষ্টা করেছি। তারপরেও যদি অভিযোগ আসে লক্ষ্য হবে কিনা আপনি অনেক দুঃখ পাবে শৈলে। দাদা, আমি বলুন, আমি শুনতে চাই। একান্ত জানতে চাও তুমি আমাকে ভুল বুঝবে না? দাদা
কি অবহেলা দেখেছেন আপনি? খেতে দিচ্ছিলাম না পড়তে দিইনি, নাকি কোনো কথা বলেছি? কি বক্তব্য ছোট করেছে বলুন? তোমার মার জ্বর হয়েছে জানো? না মানে আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর জানো? দেখুন, আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই, ওরা যদি মুখ ফুটিয়ে আমাকে না বলে আমি কিভাবে বলবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি? এই তো পরশুই বোধ হয় আমি রোদে বসে থাকতে দেখলাম। আমি অবশ্য কিছু জিজ্ঞাসা করিনি, কারণ এই যে জ্বালাইয়ের কাজটা তাড়াতাড়ি শেষই করতে না পারলে ছি ছি শৈলেন, ছি। তুমি কি মানুষ? 10 মাস 10 দিন ধরে যে মা গর্ভ কঠোর যন্ত্রণা ভোগ করে তোমাকে এই মাটির পৃথিবীতে এনেছিল, সে মায়ের জন্যে এতটুকু মমত্ববোধ নেই তোমার? তোমার মা সত্যাগত। আমি বাইরের লোক হয়ে খবর রাখি, আর তুমি সন্তান হয়ে জানো না মায়ের খবর। মাকে বলতে হবে আমার অসুখ হয়েছে, ওষুধ এনে দাও। না মানে 18 বছর আগে তুমি বলেছিলে, স্পষ্ট আমার মনে আছে। বাবা আমাকে খুশি করবার জন্য আমি বিবাহ করছি। মায়ের অনুরোধে এড়াতে পারলাম না বলেই বউ ঘরে আনতে চাচ্ছি। আপনি বলুন, আপনার বোন সুরমার মাথাটা তুমি খেয়েছো। আমি বিয়ের 1 মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে ডাক্তারি লাইনে লাগিয়ে দিয়েছিলাম। প্রথম 4 মাসেই আমার 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ধর্মলক্ষ্মী। বলো তুমি বলো, এ কথা তুমি বলোনি? বলেছি, এই বলাটাই হচ্ছে আমি অবশ্য স্ত্রীর স্বাধীনতার ভক্ত। কিন্তু স্বাধীনতা মানে তারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে, সীতা গীতা জয় জবাদি একাধারে স্বাধীনতা দিলে সংসার ভেঙে যাবে। দাদা আপনাকে মা কিছু বলেছে? উনি আমাকে কিছুই বলেন। দেখলাম একটা ভাঙ্গা ছিঁড়া নোংরা একটা তোষক পাতা ঘন্টা অন্ধকার, সেই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারিণী মা। চাকর একটা ভাঙ্গা কাপে চা নিয়ে গেল। আমার ঘরে কি কাপের অভাব? অভাব নেই বলেই তো দৃষ্টিকোণ লেগেছে। তোমার সবার ঘরেও আমি গিয়েছিলাম, আমি পালনকে সব ছুটে নিউ আলো আমি পাখা ঘুরছে, কিন্তু মায়ের বেলায় ঠিক আছে ঠিক আছে, আমি আজই একটা ব্যবস্থা করছি। তোমার সংসারের মধ্যে আমার কথা তবু বলছি, কারণ তোমার মা বাবাকে একটা কথা তুমি স্পষ্ট মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মাকে আর স্ত্রী পাওয়া যাবে না। লক্ষ টাকার বিনিময়ে দেখবে
কাছে অভিযোগ করেছে মা। এত পরেও ওদের আমি মত পাচ্ছি না। দাদাকে দেখে নিশ্চয় বলেছে আমাকে ভাঙা পাত্রে খাবার দিচ্ছে। কি ভাবছিস? কিচ্ছু না সন্দেন্দু, জানিস সন্দেন্দু, মনটা আমার ভীষণ খারাপ। কেন? শঙ্কর তাকে মা নাকি যাচ্ছে তাই বলেছে, তাই শঙ্কর দা আমাকে যা ইচ্ছে তাই দুটো কথা শুনিয়ে গেলেন। বাদে তো সব ফালতু কথা। খাওয়াটা কিন্তু আর চক্কর হয়েছিল। চল, আজ একদান এলে বাড়ি ফিরবো। হ্যাঁ, ভাই ভাই সন্দেন্দু, তো সেই নতুন সাথীটার খবর কি? বললি আমাকে চমকে দিবি, কথা যখন দিয়েছি তোর কথা তুই রাখবি তাই তো? হ্যাঁ, এমন চপ্পর বল আজ পর্যন্ত তুই ওই দুই চোখ দিয়ে একটা পিছু দেখিস না। মানুষ থেকে তুই বুঝতে পারবি না। আচ্ছা আচ্ছা, 17 কি 37 সত্যি বলছিস? সত্যি মানে একেবারে দেখবি খেতে ইচ্ছে করবে। অবশ্য পেটের গায়ে এই পথে নতুন এসেছে। না জান সে ভালোই জানে। সন্দেন্দু, আর ওকে কি ভাবে রাখা যাবে? চেষ্টা করে দেখবো। আগে বল। হ্যাঁ, তোর তবে ধর নির্মাণী কথা শুনি। আরে গোপাল, গোপাল, আরে বেটা, তবে ধর নীলমণি গান মানে তোর ছেলে দেবব্রত চৌধুরী। ছেলে একখানা বটে। আমার বছর ধরে কি করলে? বাড়ি যাবো না? বাস? যাবোই না। দেবু, দু চার দিনের মধ্যেই দার্জিলিং থেকে বেশি আসছে। জানিস সন্দেন্দু, আমি সন্তানে গর্বে সত্যি গর্বী। নিশ্চয়ই নিশ্চয়ই সব কটা পরীক্ষায় প্রথম হয়েছে, এমকমেও রেকর্ড মার্ক পেয়েছে। বিকমে নিশ্চয় একটা কিছু করবে। হ্যাঁ, জানিস সন্দেন্দু, গত বছর পুজোর ছুটিতে আমি এবং রমা দেখা করতে গেছিলাম। কথা বললে একেবারে লেপে লেপে, বয়স হলো পথে একটু বেশি গম্ভীর, তাই তো ছেলেকে আমার বড় ভয় হয়। নিজের ছেলেকে তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ, না বলে তাকে চল, দুদান খেলেই বাড়ি ফিরবো। হ্যাঁ, আর একটা কথা, তোর দেবব্রত বাড়ি আসলে জব্বের একটা পার্টি দিতে হবে কিন্তু। আরে সে তো হবে, এত বছর বাদে আমার একমাত্র সন্তান দার্জিলিং থেকে দেশে আসছে, তার অর্ডারে আমি একটা পার্টির ব্যবস্থা করবো না? নিশ্চয়ই করবো। আয়, চলে অবশ্যই চল। Thank you.
তোমার মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল সোহেল, তাকে কি ডেকে প্রণাম করেছে, আশীর্বাদ নিয়েছে পিতা তার পদধূলি? আপনি এত বোকা কেন বাবু? তা তিনার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে পায়ে ধরে জিভ থেকে প্রণাম করেছে। আর শাশুড়ি ব্যবসা আশীর্বাদ করলে আজ রাজেশ্বর হও। আরে আমার শিক্ষিত ছেলে, আরে দুনিয়া, মাকে ডেকে জিজ্ঞাসা করো না, শাশুড়ি মাকে প্রণাম করে আশীর্বাদ দিল। কাছের পরে বাবু আগে খেয়ে নিন। 20 বছর আপনাদের এই সংসারে আছি, অনেক কিছুই দেখলাম। আমরা মুখ্য বটে, কিন্তু বাবাকে আমরা শ্রদ্ধা করতে জানি। বসুন বাবু, খেতে আর কি হবে? আগে বাবু এই শুকনো রুটি আর আলু ভাজা, বাড়িতে আজ উৎসব, আমার শৈলেরা জন্মদিন, আর আমার আমার অদৃষ্টে পোড়া দুখানা রুটি, দুখানা লুচি, একটু দই সন্দেশ আর এক টুকরো মাছ আমার জন্য ছুটলো না রে। যেমন কপাল করে এসেছে তেমন যে ফল পাবেন বাবু। ঠিক বলেছিস রে ভবন, তুই ঠিকই বলেছিস। অদৃষ্টের উপরে কারো হাত নেই, নইলে সারা জীবন এত কষ্ট করে যাদের আমি মানুষ করলাম, আর সে আমার দিকে ফিরেও তাকালো না। বা শিক্ষিত ছেলে, বাবু খেয়ে নিন। না আমি খাবো না। না, আমি কি বানের জলে ভেসে এসেছি? না, আমার ছেলের উপর কোনো অধিকার নেই। আমি খাবো না, ফেলে দে, নর্দ ভাই ফেলে পুরে মুখে ছুড়ে দে। আমি ওই পোড়া রুটি কি বললে তুমি? আমি তোর আপনি কেন এগুলো হবে? আপনি হচ্ছেন নবাব সর্পরাজ খাঁ। ভবন, আগে বাবু আরে ভবন, সাইনি সবকে একটা গালি চাপে দেবে। আমার যদি সাবেক দিন থাকতো তাহলে তোমার এই কথার জবাব আমি মুখে দিতাম না, আমি জোরদার মুখে দিতাম। আমি দাদা কি বললি হারাম সালাম? কি বললি? বাপের নাম আমি ভুলে দেবো। সারা ছোট লোক ইতর কোথাকার। দিদি সাহেবকে বোধহয় লুচি মাংস দেওয়া হয়নি, তাই রাগ করে খাবেন না। আর আমাকে বলছি আরে কি বলছে বল না। আগে বলে জুতো মারবে। হ্যাঁ? কি বল
জুতো মারবে। জুতো মারবি এই কথা তোকে বলেছে? হ্যাঁ, আমার কি? আর বড় জুতো চাকু থাকে তো মেরে দেখিয়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে জুতো মারতে চাও? যত বড় মুখ নয় তত বড় কথা। ছিলে তো সারাটা জীবন ছোট লোকদের সঙ্গে মিশে এসছো, ভদ্রতা কোত্থেকে জানবে? ছিলে তো 2 পয়সা মাছি মারা কেরা। ভদ্রতা সভ্যতা কোত্থেকে শিখলে? আরে আয়, তুই চুপ কর। একটা কথা বলবে না। তুই মানে বলে কি আমার মাথাটা কিনে নিয়েছে নাকি? আজই আমার দাদার কাছে 7খানা করে লাগিয়েছে। শুনি দাদা আমার কি করবে শুনি? এই পুরা মুখে মাগুলো আমি যতই ঢালি না কেন, নাম আমার কোনো নাম হবে না। হ্যাঁ ভাই, কোনো নাম হবে না। নাম যখন দিয়েছো, এবার থেকে তোমাকে আমি তিলে না খাইয়ে মারবো। কবেই আমার নাম আজ তোকে আমি দয়া করে ছেড়ে দিলাম। আবার তোকে আমি যেদিন ধরবো তোর হাড় মাংস আমি আলাদা করে দেবো। সারা ছোট লোক ইতর কোথাকার, সারা বসে বসে খেয়ে তেল হয়েছে না? দাঁড়া বেটা, তেল তুই মেরে দিচ্ছি, তেল মেরে দিচ্ছি। রাস্তার কুকুর এসে আমার মুখে মুখে তর্ক করে যাবে। এর চেয়ে মৃত্যু আমার 100 গুণে ভালো, 100 গুণে ভালো। দুঃখ করবে না, যেমন কর্ম করে এসেছেন তেমন ফল তো পাবে। আমাদের দেশে বলে, বুড়ো বাপ আর মরা ছাগল দুটোই সমান। বাগানে ফেলে দেয় ছেলেকে। চলে যাব, রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব। কি হবে এই পোড়ার বোঝা বহন করে? না 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 না, রাজভোগ কাটছে। ভিক্ষান্তে জীবন ধারণ করা অনেক ভালো। তাদের জন্য মায়া শুধু দুঃখ রইল। এই 12টা বছরের মধ্যে আমার দাদু ভাইকে আমি দেখতে পেলাম না। দাদু ভাই রে, আমি চলে যাচ্ছি। যদি শুনতে পাস আমি মরে গেছি, তাহলে বিদেশ থেকে এসে আমার জন্য 2 ফোঁটা চোখের জল মেরে দাদু আমার জন্য 2 ফোঁটা চোখের জল। হ্যালো বাইজো মেধা, তোমার চোখে জল। Don't be emotional, my darling. জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে এই সকল মানুষকে অনেক কিছু করতে হয়।
আজ একজন মালদার আসবে কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা রোজগার করে যদি নাচে গানে তাকে মনোরঞ্জন করতে পারে তোমার ফিউচার একদম ব্রাইট। নারীর যতগুলো মক্ষম অস্ত্র আছে সবগুলো তুমি প্রয়োগ করবে, কারণ ভদ্রলোক হচ্ছে বিবাহিত। সস্তা ভঙ্গি দিয়ে ওর মন জয় করা সম্ভব নয়। বাঙালি তো বটে, পোষা বাঙালি, আই মিন যাদেরকে আমরা বলে থাকি মধ্যবিত্ত। হঠাৎ অনেক পয়সা হয়েছে তো। আচ্ছা সচিন্দ্র বাবু, হ্যাঁ বলো। এর আগে আপনি কি আমাকে চিনতেন? ঠিক মনে পড়ছে না। তাহলে প্রথম পরিচয় হচ্ছে কি করে আপনি আমাকে এখানে নিয়ে এলেন? আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম অথবা যদি পুলিশের কাছে রিপোর্ট করতাম। হাসির কথা নয় সচিন্দ্র বাবু, হাসির কথা নয়। আমি যদি দেখো মিতা, যারা স্বীকার করে তারা দেখেই বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। কিন্তু তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশন থেকে হাজারো বেশি তরুণী ট্রেন থেকে নামছে, সবাই কি অফিসে কাজ করে? সচিন্দ্র বাবু, এইরকম কয়েকটা মেসেজ এরই কাছে আমার। এই সকল রাস্তায় ওরা সবাই আসে, যথারীতি রাত 7টা থেকে 8টার মধ্যে বাড়ি চলে যায়। ওরাও বাঁচে, আমারও 2 পয়সা ইনকাম হয়। আচ্ছা, এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতা নিয়ে তাদের নরকের পথে ঠেলে দিচ্ছে, এর জন্য আপনার বিবেকটা বিদ্রোহ করে না? বিবেক? কিসের বিবেক? সচিন্দ্র বাবু, বিবেক মনুষ্যত্ব ওসব হচ্ছে কেতাবের কথা, সব হচ্ছে গিয়ে মন ভোলানো ছেদো কথা। বাস্তবে ওর কোনো মূল্য নেই। যেন তেন প্রকারে অর্থ উপার্জন করো, বিবেকের খিলকিটাকে খোলা রেখে। আচ্ছা, ধরুন আপনার বোন কোনো দুর্বল-দুর্গের কাছে ঠিক এই পথে এসে পড়ে আপনার সামনে হাতে পড়লো। না! হঠাৎ চোখ তুলতে গেল সচিন্দ্র বাবু, আমি একটা এক্সাম করলাম। আপনার বোন এলো, এসে যথারীতি আপনার দালালের হাতে পড়লো। Stop it, stop, stop! আমি তোমাকে সাবধান করিয়ে দিচ্ছি, এই সকল আলোচনা তুমি আমার সামনে করবে না। আমি কিন্তু ধৈর্যের সীমায় নই। আমি হয়তো একটা কিছু করে বুঝতে পারি। আমাকে মার্জনা করবেন সচিন্দ্র বাবু, আমি জানতাম না আপনার মতো মানুষ হলো দুর্বলতমার স্থান আছে, রানী, ওরে রানী, তুই যেখানেই থাকিস রে বোন, আমি তোকে ভুলবো না রে বোন, আমি তোকে ভুলবো না। আমাকে তুই কঠিন অসুখের বিরুদ্ধে থেকে বাঁচাতে গিয়ে এই পথে একদিন হারিয়ে গেছিলি, আর আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম এই ঘরে ধরা সমস্যাকে আমি নরকে পরিণত করবো। আমার শৈলেন দেখো না
তোর বাটল থেই বস না ওই চেয়ারটা করে না ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। নেশা এখনো দু বোতল মাল আমি সামাল করতে পারবো। এই শরীরের গান করে বেশি মাথা নাই, বুঝলি? এত দেরি হলো কেন তোর? আর বলিস না বাবা, যত সব অটো ভাট ঝামেলা কোনো মানে হয় না, বুঝলি? ফাদার জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে উঠাও। কেন? কেন আমাকে জব্দ করার ফন্দি? তুই বল ভাই, আমার আছে, আমি কি কষ্টে রেখেছি? আমার তো মনে হয় তুই যা করেছিস অনেক ছেলেমেয়েরা তা বাপ মায়ের জন্য করে না। বোঝা বাবা, বোঝা। আমার বাবাকে একটু একটু ভালো করে বোঝা। তুই বেটা কেনা হয়েছিলি, জীবনে কিছু করতে পারলি? আমি গালি পালি মান সম্মান কি ছিল তোমার? হয়তো অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছে। মাই ফাদার জীবন গাঙ্গুলি এমন অকৃতজ্ঞ পাপ আমার চাই না, বুঝলি? বুঝতে পাঠিয়েছিস কাউকে? বড় মানুষ। কোনো দরকার নেই বাবা, 2-4 দিন বাদেই ফিরে আসবে। বাইরের পৃথিবীটার পরে দেখে আসেন বাবা। শৈলেনের মতো খেয়েও রাজভোগ নিয়ে বসেনি অকৃতজ্ঞ পেশ। শৈলেন, এই পৃথিবীতে মা বাবার মতো আপনজন আর কেউ নাই রে। ভাই বোনদের মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ দিতে জানে না। দাঁত থাকতেই আমরা দাঁতের মর্ম বুঝি না। যেদিন তোর বাবা জ্ঞান দিবি না সারা, আমি সারা কারোছে এতটুকু কম বুঝি না। নইলে এই অল্প সময়ের মধ্যে আমি কোটিপতি হয়ে যেতে পারতাম না বাবা। শৈলেন, হ্যাঁ হ্যাঁ, কি কি নাম তার বললে? ও মতি দেবী, ডাক শালা তোর মতি দেবীকে। আমি 10 টাকা পানি করেছি। এই শোন, 2000 টাকা দে। আরে বাবা, এই লাইনে যার দোস্তুরি, টাকা হাতে না পেলে পথি বিবি একদমই মুখ খুলবে না। আর মাল যদি তোর পছন্দ না হয় 100 টাকা তুই ফেরত পাবি। এই তুই ওখানে বস, আমি মেয়েটাকে দেখে যাই। শালা বড্ড শিয়ানা, আমি আসছি। আমাকে জব্দ করে তুমি নাচো।
किया झनक झनक बाजे झनक झनक बाजे पायलिया এই শোনে, এই মেয়েটাকে তুই চিনিস? তো ও তোকে দাদা বলে ডাকলে পাড়ার মেয়ে বুঝি? তোমাকে একটু বিষ এনে দিতে পারি? এ কি বলছিস তুই? ও ও আমার কে জানিস? ও ও আমার মায়ের পেটের বোন। আমি মানুষ নই, আমি একটা শিক্ষিত জানোয়ার। কইলেন আমার বুকটা চলে যাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না। এই কুৎসিত পৃথিবীতে আমি আর থাকতে চাই না। মৃত্যু দাও হয়ে জগদীশ্বর। বাবাকে রীতা শৈলেনের আপন বোন। লক্ষপতির বোন, দেহ প্রসারিণী। আমার আর্থিক দুর্বলতার জন্য প্রাণী নয় হারিয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু ওই শৈলেনের বোন ছি ছি, আমি কি মানুষ? আমার বোন রানীকে আমি হারিয়েছি, তাই বলে আমি আরেকটি মেয়েকে এই পথে নিয়ে এলাম কেন? আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি, মহা ভুল করেছি, মহা ভুল। জীবন নদীর তীরে আমি
আশার বাসায়া ভেঙে গেল ভালো ভালো ঘর। আশার বাসায়া ভেঙে গেল ভালো ভালো ঘর। হে জীবন নদীর তীরে আমি বাড়িলাম সুখে কেমন আছো হারান? ভালোই আছি। তুমি কেমন আছো? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, আমি জানি না। বছর চারেকের মধ্যে কোনো খবরে আমি রাখিনি। তুমি তুমি চন্দ্রাদের খবর জানো? ওরা কেমন আছে? জানি ওরা ভালোই আছে। ইদানিং বোধ হয় চন্দ্রা একটা চাকরি পেয়েছে। প্রতিদিন বিকেলে সেজে গুজে নতুন শাড়ি পরে যাচ্ছে। যাক, তবু একটা হিল্লে হয়েছে। আমার আমার মা বাবা কেমন আছে হারান্দা? কিছুদিন আগে বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি। বাড়ির ভেতরে যাবার সাহস হয়নি। বাবা, আমার বাবা। তোমার হ্যাঁ তোমার বাড়ি থেকে কি বলছো হারান্দা? হ্যাঁ কি বলছি, কথা কি জানো নরে? অর্থের সঙ্গে মানুষের মনে পরিবর্তন হয়ে যায়। স্নেহ মায়া মমতা অনুভূতি করি কিছুটা ভূতা হয়ে যায়। তাতেই সাথে শুধু দায়িত্ব সার। দাদা যে এইভাবে বদলে যাবে। হারান্দা, তোমার কাশিটা তো ভালো লাগছে না। তুমি ডাক্তার দেখাও নি? হ্যাঁ একদিন দেখবে ডাক্তার, যেদিন মরবার পর ডেথ সার্টিফিকেট দরকার হবে, সেই দিন ভালো করে দেখবে ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই। এই সামনে বসে মার উপর অভিমান করে স্পেশাল নিজের দেহটাকে নষ্ট করে অভিমান না হারান্দা, না। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান কিছুই নেই। এই নিষ্ঠুর পৃথিবীর সঙ্গে আমি হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি আমি আবার চলে যাব। পাশ করে একটা ভদ্র গোছের চাকরি আমি পেলাম না। 5 বার সমস্ত রাত তিলে তিলে জীবনের মৃত্যুবোধের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনের রঙিন স্বপ্ন আমি আমি কতই না দেখতাম। তবে
আমার যদি ক্ষমতা থাকতো এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে আমি ভেঙে চুরমার করে দিতাম, যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের দাম নেই। বিয়ে পাশ করে যে সমাজে কুলিগিরি করতে হয় সে সমাজ ধরেন না তবে তার চলে গেল হাতের উপর কারা হাত নেই। সরকারি শিবির লোহা চুরি করতে পারেনি বলে ওর দাদাও চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। সততা সত্যবাদিতা কোনো মূল্য নেই, কোনোই মূল্য। কি রে তো খেওয়া ঘাটে হাওয়া লেগে তোরি তুলে, কি রে তো খেওয়া ঘাটে হাওয়া লেগে তোরি তুলে, মাছ ধরিয়াই উঠছে তোমার হাতা সতীতা করে ধান। আশার বাসা ভেঙে গেল ভালো বালুর চর রে নয়নি, আশার বাসা ভেঙে গেল ভালো বালুর চর। ও জীবন নদীর তীরে বাঁধিলাম সুখে ঘর। হরে কৃষ্ণ আপনার ঘরে গ্যাসের করছে। Yes, you are welcome. বলছি তোমার কে আসছে? আমার নাতি প্রথম দিনে পাশ করে আসছে। গাড়ি নিয়ে এসেছি, বুঝেছো? গাড়ি গাড়ি জামাইয়ের গাড়ি 3খানা আর আমাদের হচ্ছে 2। জামাইয়ের 4তলা পেল্লাই বাড়ি আর আমাদের বাড়িটা হচ্ছে ছিপলা, মানে 6তলা। মাসে 4000 টাকা সংসার। বলি ধান বাঁধা শিখে হ্যাঁ? বলছি মায়ের কাছে আমার বাড়ির সম্পদ 30 বছর আগের কথা মনে আছে। What is this? 30 বছর আগে ওই সম্পদ আর সম্পর্কে নিয়ে বিধবা হয়েছিলেন। 4 বছর আর 2 পয়সাটা আসলে আমার দোকানে রে ইয়া করুন ওইটি জায়গা বাংলা মিটার ওই তারা বাড়ি এই যে দেখ ছোট লোক, খারাপ হইলো রে বলি তুমি ভালো তাই না করে তুমি একটা দিয়ে দিই। আমরা কিন্তু তুমি একটা সোজা করো। এ দেখা যাবে আরে দাও দাও, কত জুতো মারলো ওনাকে দেখলাম। বলি তাদের দূর আনতে পড়তাম বলি এই বিলাস সাধুকে এই বিলাস সাধুকে বড় বড় কথা ঠিক আছে আমি তো 3 4টা বছর আমিও
ইজ্জত বাঁচা তারা দেখাচ্ছি তোর দারোয়ান এই দারোয়ান কাম কুইকলি দারোয়ান ভাই আপনি ওরে তোমাদের মতো বড় লোকদেরকে আর জামাইয়ের এই কথাকে আমি দেখে নেব লাগে 10,000 এই ছোট লোক এই এতক্ষণ তুই কোথায় থাকা এই একটা বদমাইশ আমাকে জানা তাই বলে গেল একটু হেল্প যদি নাহি করতে পারতা হ্যাঁ সঙ্গে আনা হয় কেন আপনি তো সাধুকার সাথে কথা বলছিলেন। ডন টপ কথা করে সঙ্গে জবান ডন যাই মাই গাড়ি কামিং আগে এই মূর্খটাকে আনা আমার ফুল হই I did গাড়ি কাম হিয়ার you not nothing everything চলবা ওই লোকটা এখন আমার গাড়ি আসছে না গাড়ি বলি কি জ্বালা আপনি আমার সঙ্গে ইংরেজি বলেন আপনি আমার সঙ্গে ইংরেজি বলেন কি করে বুঝবো বলেন? কি করে বুঝবো বলো আমি তো লেখাপড়া আমি তো লেখাপড়া কিছুই জানি না মুখ্য সূক্ষ্ম মানুষ আমার নাতি আমার নাতি আস্তা বুঝতাম পাস 3 ডজন পাস সাহিত্যের স্কুলে পড়েছে বাংলা ভাষা বুঝতে পারবে না তাই কাজ চালাবার জন্য কিছু ইংরেজি শিখে নিয়েছি কামাই ওকে সঙ্গে আনা এবার ফুল হয়েছে বুঝেছে I going my taxi. Hurry up, nonsense. নায়ক বাড়াইছে এমনি ভাবে কথাই কথাই যদি ইঞ্জিনি বলে চাকরি ছেড়ে পালাতেই হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে দেখেছেন সেই ছোট্ট দেবকে কিভাবে মারপিট করে দার্জিলিং পাঠানো হয়েছিল। সেই দেব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ 30 বছর পর দেশে ফিরছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক 30 বছরের ঘটনায়। চোখ রাখুন মঞ্চে। কি আশ্চর্য, বাড়ি থেকে একটা লোক আসেনি, অথচ বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 17 তারিখে আমি আসছি। কোনো মানে হয়? স্টেশনে তো একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। কলিপ, এই কলিপ, বক্সিগলি যাবো। আচ্ছা, পারবে তুমি নিয়ে যেতে? না বাবু, বক্সিগলি আমি যাই না। কি আশ্চর্য, ভাড়া না হয় একটু বেশি নেবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধা আছে, মানে ওই রাস্তায় আমি যাই না। আপনি অন্য কুলি নিয়ে চলে যান। একটা রিক্সাও তো স্টেশনে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো?
রিক্সাওয়ালা সব গেল কোথায় বা পালালো কোথায়? একটা রিক্সাওয়ালা ছেলে মারা গেছে, তাই শোক দিবস পালন করছে ওরা। বাহ, এদের মধ্যে দেখছি বেশ একটা ইউনিটি গড়ে উঠেছে। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাই কি করে? মা বাবা না হয় এলো না, কিন্তু আমার কাকামণি কেন এলো না সেটা আমি বুঝতে পারছি না। আপনি কি বক্সি গলিতে থাকেন? থাকি না, আমি ছিলাম 10-11 বছর পরে। হ্যাঁ, 10-11 বছর পরে আমি দেশে ফিরছি। আচ্ছা, তুমি চলো না আমার এই বিল্ডিংটা নিয়ে। যা ভাড়া তার চেয়ে না একটু বেশি দেবো। বক্সি গলিতে কোন বাড়িতে যাবেন বাবু? শৈলেনী গাঙ্গুলি নাম করা কন্ট্রাক্টর, উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো নিশ্চয়ই বাবাকে চিনবে। বাপি, কে কে আপনি? বলুন বলুন, আপনি কে? ছোটবেলায় বাপ্পি বলে একজনই আমাকে ডাকতো, তার শেষ স্নেহ ডাক আজ আমার শ্রবণ চোখে বাঁধে। বলুন বলুন, আপনি কি? আপনি বলেন, তুমি কি আমার? না রে বাপি, না। আমি তার প্রেতাত্মা নবীন গাঙ্গুলি হারিয়ে গেছে যুগ যুগান্তরে অতল অন্ধকারে। আমি 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 তাকে চিনি না রে বাপি, আমি তাকে পালিজার বাপি, তুই পালিজা। তোর জন্য গাড়ি এসেছে। তুই আমার খোঁজে করিস না রে বাপি। আমি বেশ আছি, খুব ভালো আছি, মন শান্তিতে আছি। আমার জন্য কাকামণি, কাকামণি তুমি যেও না, কাকামণি তুমি যেতে পারো না, তোমার বাপ্পি। হ্যালো মাই সান, ইউ কাম গাড়ি হিয়ার। তুমি কে? সে কি দাদুমা? আমাকে চিনতে পারছো না? আই দিদা, মানে তোমার মাদারের মাদার। তুই কেন মাদার? 2 বছর আগে তুমি আমাকে দেখেছো। তোমার মাদারের সঙ্গে গিয়েছিলাম, বলে কি না তুমি? আরে আমি তো সব। মা এলো না কেন? হিসিক মানে তার শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছে তো। নাচতে গিয়েছিল বুঝি? ও মা, এই বুড়ো বয়সে নাচবে কি? পার্টি ছিল, পার্টি পার্টি। আজও বাড়িতে পার্টি আছে। 10-11 বছর বাদে তুমি বাড়ি ফিরছো। আমার দিদা এলো না কেন? ও মা, আমি তো তোমার দিদা। না, তুমি আমার দিদা নও। আমি আমি আমার মায়ের কথা বলছি। তুমি তুমি তো মরগাছা। তোমাদের আমি মনে প্রাণে ঘৃণা করি। গাড়ি নিয়ে সাথে গাড়ি। যার কাকা রাস্তায় কলিগিরি করছে, গাড়ির বিলাসের তার কিছুতে শোভা পায় না। এই মাল মাথায় নিয়ে আমি লক্ষ্যপতি শৈলেনী গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো। দেখি আমার সম্ভ্রান্ত পিতার মাল কোথায় থাকে, কোথায়। আমার শিশু মনটাকে তোমরা বহুদিন পরে খুন করে ফেলেছ। যাকে আমি সবচেয়ে বেশি স্নেহ করতাম, ভালোবাসতাম, সেই কাকা যে রাস্তার কুলি, আর সেই কুলির ভাইপো। কুলি ছাড়ার কিছুই হতে পারে না। মরণ দশা এইভাবে সদর রাস্তা দিয়ে যদি মোট মাথায় করে গোয়িং করে, মান সম্মান থাকবে শৈলে রে। আরে বংশটা হচ্ছে ছোট লোকের বংশ। গাড়ি কামিং। আই এম গোয়িং হাউস, আই এম গোয়িং হাউস। মাস্টার
মাগো, কিছু বলবে? হ্যাঁ গো মা, সে এক কীর্তি রেখেছে দাদা বাবু। আমি আর মেম সাহেব স্টেশনে গেছিলাম গাড়ি নিয়ে। দাদা বাবু কিন্তু গাড়িতে চললেন না, বাক্স বিছানা মাথায় নিয়ে সরু রাস্তা দিয়ে গটগট গটগট করে হেঁটে চলে গেল। আমরাও গাড়ি নিয়ে পিছু পিছু চললাম। সে আমি বলতে পারবো না মা। মেম সাহেবের সঙ্গে একটু ঝড়গা বিবাদ হয়েছে। তারপর কি হয়েছে জানো মা? সেই বাক্স বিছানা মাথায় বসিয়ে পূজা বাবের কাছে এসে হাজির। বড় বাবুর কাছে তখন অনেক শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, সুন্দর সাহেব, আরো অনেক। বড় বাবু এই অবস্থা দেবুকে দেখে লজ্জায় মাথা না দিয়ে হিট হয়ে গেল। শঙ্কর বাবু বললেন, কি রে দেবু, সাদা দিলে কোনো কাজ নেই। সুটকেস মাথায় করে নিয়ে ও বউ ভাই নেই জন্য মুস্তাক পুলির ভয় তো। রে পুলিশ ছাড়া পরে আরে দিন ভাই লাগেনি দাম বলতে কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে ডেকে দিব। তোমার সঙ্গে দেখা করতে আসবে। খাওয়া হলে আমাকে দেখো, তার আগে নিয়ে যাও, নিয়ে যাবো। আমার তাই কমান আছে খালি সব জানা আমি না গেলে রাত রাত